সংসদের অধিবেশন শুরু, বৃহস্পতিবার বাজেট পেশ। এবার 10 মেগা প্রকল্পে বরাদ্দ 30,000 কোটি টাকা। নড়াইলের মানহানি মামলায় খালেদার জামিন নামঞ্জুর। কুমিল্লার নাশকতা মামলায় হাইকোর্টে আবেদন। চাঁদপুরে নিখোঁজ 4 শিশুর মৃতদেহ পুকুর থেকে উদ্ধার, এলাকায় শোকের ছায়া। কলেজ অধ্যক্ষ সুলতানা খুন, স্বামী আটক। পঞ্চম দিনেও ট্রেনের আগাম টিকিট পেতে উপচে পড়া ভিড়। বিআরটিসির স্পেশাল বাসের কাউন্টার ফাঁকা। স্পিনের ঘূর্ণি জাদুতে 134 রানে থেমে গেল বাংলাদেশের ইনিংস। রশিদ খানের 4 উইকেট। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদ। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ এবং আমি ফেরদৌসী আহমেদ। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। সংবাদ আরো থাকছে। প্রতি বছর বিশ্বে 80 লাখ টন প্লাস্টিক পড়ছে সাগরে। প্রশান্ত মহাসাগরে ভাসমান প্লাস্টিকের আকার ফ্রান্সের সমান। বর্তমান সরকারের চলতি মেয়াদে শেষ বাজেট অধিবেশন শুরু হয়েছে, চলবে 12 জুলাই পর্যন্ত। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আগামী 7 জুন 2018-19 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন, যা 30 জুনের মধ্যে পাশ হবে। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। মাননীয় সদস্যবৃন্দ, স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বেলা 11টায় শুরু হয় দশম জাতীয় সংসদের 21তম অধিবেশন। আগামী বৃহস্পতিবার বেলা 12:30টায় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে স্পিকার আশা করেন সুচিন্তিত মতামত দিয়ে বাজেটকে আরও বাস্তবমুখী করার উপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। সংসদ সদস্যগণ তাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে সরকারি আয় ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মধ্য দিয়ে বাজেটকে আরও অর্থবহ ও বাস্তবমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। চলতি অধিবেশনের সভাপতি মণ্ডলীর মনোনয়ন ছাড়াও সংসদ সদস্য একেএম মাইদুল ইসলামের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। আলোচনায় অংশ নিয়ে স্মৃতিচারণ করেন সরকার ও বিরোধী দলের সদস্যরা। কুড়িগ্রাম নিয়ে তার ভাবনার কোনো অন্ত ছিল না। সেখানে মাইদুল ইসলাম সাহেবের অবদান সত্যিকারভাবে যথেষ্ট, এবং এই জন্য আমার ধারণা তাকে সবসময় কুড়িগ্রামের লোকজন মনে রাখবে। সবসময় উনি মানুষের জন্য ভালো চিন্তা করতেন, ভালো কথা বলতেন, এবং সব সময় এত ভালো ভালো কথাগুলো বলতেন, এখন আমার কানের ভিতরে, মনের ভিতরে সে কথাগুলো গেঁথে আছে। তিনি বঙ্গবন্ধুর প্রতি অসম্ভব অনুরক্ত ছিলেন, যদিও ভিন্ন রাজনৈতিক আঙ্গিকে তার জন্ম এবং রাজনীতির পরিচর্যা। এর আগে 12 জুলাই পর্যন্ত অধিবেশন চালানোর সিদ্ধান্ত নেয় কার্য উপদেষ্টা কমিটি। বৈঠকে উপস্থিত ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদের জন্য 13 থেকে 17 জুন অধিবেশন মুলতবি থাকবে বলে সিদ্ধান্ত হয়। আমাকে ডেকে বললেন যে তোমাকে আমি। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আমাদের বিশেষ আয়োজন বাজেট 2018-19। আগামী সংসদ নির্বাচনের আগে ভোটারদের সামনে উন্নয়ন দৃশ্যমান করতে বড় বড় প্রকল্পে এরই মধ্যে বরাদ্দ বেশি দেয়া হয়েছে। 10টি প্রকল্পে বরাদ্দ থাকছে 30,000 কোটি টাকা। এছাড়া দেশের 8টি অঞ্চলে জেলা পর্যায়ে সড়ক প্রশস্ত করা সহ শক্তিশালী যোগাযোগ নেটওয়ার্ক তৈরিতে আরও 5টি মেগা প্রকল্প থাকছে আসন্ন বাজেটে। মোহাম্মদ নুর নবীর রিপোর্ট। দ্বিতীয় মেয়াদে মহাজোট সরকারের শেষ ও জাতীয় নির্বাচনের আগের বাজেট, ফলে অগ্রাধিকারমূলক 10টি প্রকল্পের কাজের গতি সঞ্চার ও দৃশ্যমান অগ্রগতির বিশেষ নির্দেশনা সহ বরাদ্দ থাকছে বাজেটে। অবকাঠামো নির্মাণে বড় বরাদ্দ থাকছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বাজেটে সর্বোচ্চ 11,099 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। পদ্মা সেতুর জন্য রাখা হচ্ছে 4,395 কোটি টাকা।
আর রাজধানীর সবচেয়ে দৃশ্যমান উন্নয়ন উদ্যোগ মেট্রো রেল প্রকল্পের অগ্রগতি 12 ভাগ। প্রকল্পটি বাজেটের বরাদ্দ পাচ্ছে ৩,৯০২ কোটি টাকা। এছাড়া কর্ণফুলী টানেল ও মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে উল্লেখযোগ্য বরাদ্দ থাকছে এবারের বাজেটে। এই বলতে যে বড় বড় অবকাঠামোর প্রজেক্টগুলোকে ভবিষ্যৎ বাজেটে গুরুত্ব দেওয়া হবে। আমরা বাংলাদেশের এই উন্নয়নের মহাসড়কে আমাদের গতিকে আরো ত্বরান্বিত করতে চাই, আরো বেগবান করতে চাই, সেই লক্ষ্যে আমরা বাজেট করছি। নতুন এডিপি বা বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে যোগাযোগ খাত। বরাদ্দ রাখা হচ্ছে ৪৫,৪৪৯ কোটি টাকা। দেশের ৮টি অঞ্চলের গ্রামীণ জনপথের সড়ক রক্ষণাবেক্ষণ ও প্রশস্ত করতে আরো 5টি মেগা প্রকল্প থাকছে এবারের বাজেটে, যার বরাদ্দ ৩,৩৬৮ কোটি টাকা। গ্রামীণ অর্থনীতি, ইনফ্রাস্ট্রাকচার এবং অবকাঠামো এগুলোর উপর গুরুত্ব দেওয়া। তবে প্রকল্পের বাস্তবায়নের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতির বিশ্লেষকরা। কিন্তু সেগুলো চালিয়ে যেতে হবে, এগুলো চলমান প্রক্রিয়া শেষ করা দরকার আমাদের অর্থনৈতিক, রাজনৈতিক, দুই সামাজিক কারণ। গুণগত মান যদি বজায় না রাখতে পারি তাহলে এই অবকাঠামো খাতে যে সমস্ত ব্যয় সেই ব্যয়গুলো থেকে যথাযথ উপকার পাওয়া যায়। সুষ্ঠু রাজনৈতিক পরিবেশের উপরেই বাজেটের বাস্তবায়ন নির্ভর করছে বলে মনে করেন তারা। দৃঢ়ভাবে বিশ্বাস করি জামাত বিএনপি মিলে সন্ত্রাস করে বাংলাদেশকে আর অস্থিতিশীল করতে পারবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর চাপ বাড়াতে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক উদ্ধার কমিটি আইআরসি সফররত প্রেসিডেন্ট ও যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা ডেভিড মিলিব্যান্ড সংসদ ভবনে সাক্ষাৎ করতে এলে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসছে বর্ষে রোহিঙ্গাদের আশ্রয় ক্যাম্পে ভূমি ধসের বিষয়ে আলোচনা করেন তারা। মিলিব্যান্ড কক্সবাজার পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তার দলের প্রতিবেদন সংশ্লিষ্ট দেশ ও সংস্থার কাছে পৌঁছানো হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেয় অভিযোগে নড়াইলের আদালতে মানহানি মামলায় আবারও খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেছেন আদালত। এদিকে কুমিল্লায় নাশকতার মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন খালেদা জিয়া। শাকিরা আরজুর রিপোর্ট। 2015 সালে এক সমাবেশে খালেদা জিয়া তার বক্তব্যে স্বাধীনতা যুদ্ধে 30 লাখ শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে বলে মন্তব্য করেন। নড়াইলের পত্রিকায় খবরটি পড়ে ক্ষুব্ধ রায়হান ফারুকী ইমাম নড়াইল সদর আমলি আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। 2016 সালের 23 আগস্ট খালেদা জিয়াকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এর আগে 30 মে খালেদার পক্ষে জামিনের আবেদন করলে শুনানির দিন নির্ধারণ ছিল 5 জুন। মঙ্গলবার মামলাটি সঠিকভাবে উপস্থাপন করা হয়নি উল্লেখ করে জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে। ফৌজদারি কার্যবিধি আইনের বিধান আছে যে নিম্ন আদালত যদি কোনো রকম আইনসম্মত কোনো আদেশে অনীহা প্রকাশ করেন তাহলে তার বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে প্রতিকার পাইতে পারি। সেই কারণেই আমরা ওই আইনকে প্রতিপালন করে এই আদালতে এসেছিলাম। আমাদের দরখাস্ত বলেছে আইনসম্মতভাবে এটা মেইনটেনেবল না এবং সেই কারণে আবেদন নামঞ্জুর করেছে। এদিকে কুমিল্লায় নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে 4 শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। এদিকে 4 শিশুই পানিতে ডুবে মারা গেছে বলে সুরতহাল শেষে নিশ্চিত করেছে পুলিশ। চাঁদপুর প্রতিনিধি নিয়ামত হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি 4 শিশু। মঙ্গলবার ভোরে উপজেলার রান্ধনীমুড়া গ্রামের বৈশ্যের বাড়ির দিঘিতে ভেসে ওঠে তাদের মৃতদেহ। সোমবার বিকেল পর্যন্ত তাদের পুকুরে গোসল করতে দেখেছেন স্থানীয়রা। সন্ধ্যার পর বাসায় না ফেরায় খোঁজ নেওয়া শুরু করেন পরিবারের লোকজন। মৃত 4 শিশুর মধ্যে রাহুল ও শামীম 2 ভাই, অপর 2 জন রায়হান ও লিওন। তারা সবাই সাঁতার জানতো বলে জানিয়েছে স্বজনরা। এ ঘটনায় পরিবারগুলোতে চলছে শোকের মাতম। এদিকে 4 শিশুই পানিতে ডুবে মারা গেছে বলে সুরতহাল শেষে নিশ্চিত করেছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। চাঁদপুরে গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য শাহিন সুলতানা ফেন্সির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
গেল রাতে শহরের ষোলখার এলাকায় নিজ বাসভবন থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় ফেন্সির স্বামী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলামকে আটক করেছে পুলিশ। স্বজন স্থানীয়রা জানান, ফেন্সির স্বামী গোপনে আরেকটি বিয়ে করায় তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। এর জের ধরে জহিরুল প্রায় ফেন্সিকে মারধর করত বলেও অভিযোগ রয়েছে। মাথায় জখমের ফলে মৃত্যু, এটা আমরা নিশ্চিত হয়েছি। আমরা সার্বিক দিক দেখছি এবং তদন্ত করছি, তারপরে আমরা ক্লিয়ার বলতে পারবো এই হত্যাকাণ্ডের সাথে কে বা কারা জড়িত। ঈদের অগ্রিম টিকিটের জন্য পঞ্চম দিনেও কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড় ছিল। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও প্রত্যাশিত টিকিট পায়নি অনেকে। অভিযোগ আছে অব্যবস্থাপনারও। আজ দেয়া হচ্ছে 14 জুনের টিকিট। এদিকে বিআরটিসির অগ্রিম টিকিট দেয়া শুরু হলেও কাউন্টার ফাঁকা। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। টিকিটের জন্য কমলাপুর রেল স্টেশনে দীর্ঘ সারি, লাইন চলে গেছে কাউন্টার থেকে রাস্তা পর্যন্ত। সকাল 8টায় শুরু হয় টিকিট বিক্রি। কারো কারো অভিযোগ, একদিন আগে লাইনে দাঁড়ালেও মেলেনি এসি টিকিট। লাইনে দাঁড়ানো নিয়েও ছিল অব্যবস্থাপনা। 24 ঘন্টা ধরে আশায় ছিলাম যে এসি পাবো, ওটা কপালে জুটলো না। আজকে বলে কোন জেলার এসি টিকিট মহিলাদের জন্য বরাদ্দ না। সকাল 8টা থেকে আজকে 8টা মানে কি 24 ঘন্টা। তবে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে শেষ পর্যন্ত প্রত্যাশিত টিকিট পেয়ে খুশি অনেকেই। অনেক কষ্টের পর টিকিটটা পাইলাম ভাই। কোথাও না কোথাও টিকিটের প্রবলেম আছে। টিকিট যাচ্ছিলাম এসি চেয়ার, কালকে সকাল 6টায় আসছি, মাত্র 9 জনের পিছে ছিলাম, কিন্তু তাও এসি চেয়ার পাই নাই। নারী ও প্রতিবন্ধীদের জন্য আলাদা লাইন, তবে কিছু প্রতিবন্ধীকে ব্যবহার করে টিকিট কাটিয়ে নিচ্ছে একটি চক্র। প্রতিবন্ধী কোটা দিতে দাঁড়াইছি আমি, সুস্থ মানুষ পুলিশ আমার বইলা দিছে, এই জন্যই আছি। বরাবরের মতো এবারও ঈদে ঘরমুখে মানুষের জন্য থাকবে বাড়তি নিরাপত্তা। কালোবাজারের প্রতিরোধে আমরা সচেষ্ট আছি। আমাদের কয়েকটি টিম কাজ করছে, এছাড়া সাদা পোশাকেও কাজ করছে। যতক্ষণ পর্যন্ত আমাদের একটা টিকিট থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা দিয়ে দেবো। যে সম্পদ সীমিত, এই সীমিত সম্পদ দিয়ে কিন্তু সবাইকে খুশি করা সম্ভব না। মঙ্গলবার থেকে বিআরটিসির অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও কাউন্টার ফাঁকা। ছুটিটা কয় তারিখে হবে অনেকে হয়তো শিওর না, এর জন্য হয়তো আমাদের এখানে টিকিটটা একটু স্লো যাচ্ছে। এবার ঈদ যাত্রার জন্য থাকছে বিআরটিসির 475টি গাড়ি। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ আফগানিস্তান টি-20 সিরিজ প্রসঙ্গ। দেরাদুনে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্য 135 রানের লক্ষ্যে ব্যাট করছে আফগানিস্তান। শেষ খবরে আফগানদের সংগ্রহ 2 উইকেটে 75 রান। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে 8 উইকেটে 134 রান তুলে বাংলাদেশ। সর্বোচ্চ 43 রান করেন তামিম ইকবাল। এছাড়া 22 রান আসে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। শেষ দিকে আবু কায়দার রনির দ্রুত গতির 21 রানে সম্মান বাঁচে বাংলাদেশের। ঘূর্ণি জাদুতে রশিদ খান নেন 4টি উইকেট। But once you're down the track, it's never easy to give those as umpire. A lot of vacant spaces on the onside, playing with the turn there. I think the best thing for Afghanistan, Devinder, is they know the time. নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বাসযোগ্য পৃথিবী গড়তে প্লাস্টিক দূষণ রোধের আহ্বান, পাহাড় কাটা বন্ধে ব্যবস্থা নেওয়ারও পরামর্শ। বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান, বন্দুকযুদ্ধে নিহত 4, গুলিবিদ্ধ আরো 2 জন। স্বাগত, আবারও দেখছিলেন রাত 11টার 21 সংবাদ। আগামী 8 জুন থেকে 11 জুন কানাডার কুইবেকে অনুষ্ঠিতব্য G7 জোটের শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জোটের বর্তমান সভাপতি ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে যোগ দেবেন তিনি। এছাড়া জাস্টিন ট্রুডোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন শেখ হাসিনা। এই বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিকেলে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান। 7 জুন কানাডার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। সফর শেষে 12 জুন দেশে ফেরার কথা রয়েছে তাঁর। অংশগ্রহণকারী রাষ্ট্র সরকার প্রধানদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারেন বলে আশা করা যাচ্ছে।
এই সফরের ফলে বাংলাদেশ ও কানাডার মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি অধিকতর মজবুত হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি বাস্তবায়নে অভ্যন্তরীণ সম্পদ ব্যবহারে পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা। এজন্য বাড়াতে হবে প্রত্যক্ষ কর। রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এক আলোচনায় তারা এ পরামর্শ দেন। শিরোনাম ছিল ফাইন্যান্সিং ফর এসডিজি ইমপ্লিমেন্টেশন ইন এশিয়া প্যাসিফিক রিজিয়ন। প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজির মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ। তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নের রূপরেখা ঠিক করতে জুলাইয়ে সব পক্ষের সঙ্গে তারা বৈঠক করবেন। ক্ষুদ্র স্বার্থে প্রতিনিয়ত পরিবেশের ক্ষতি করে চলেছে মানুষ। এই অবস্থায় বাসযোগ্য পৃথিবী গড়তে প্লাস্টিক দূষণ বন্ধের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ সহ রাজনীতিকরা। টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে পরিবেশ সংরক্ষণের তাগিদ দিয়েছেন তারা। বিশ্ব পরিবেশ দিবসে বেশ কয়েকটি অনুষ্ঠানে বক্তারা দখল, দূষণ ও পাহাড় কাটা বন্ধে ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দেন। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। বিশ্ব পরিবেশ দিবসের এবারের প্রতিপাদ্য প্লাস্টিক দূষণ বন্ধ করা। জাতীয় জাদুঘর মিলনায়তনে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির সেমিনারে পরিবেশে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব নিয়ে উদ্বেগ জানান বক্তারা। প্লাস্টিক পচে না, মাটিতেও মেশে না, একথা জানার পরও কোনোভাবেই প্লাস্টিক পণ্যের ব্যবহার বন্ধ করা যাচ্ছে না। প্লাস্টিককে আত্মঘাতী হিসেবেই চিহ্নিত করেন তারা। পরিবেশের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ভূমিকা জরুরি বলে মনে করেন রাজনীতিকরা। আজকে আমার পরিবেশ আমাকে রক্ষা করতে হবে, বাংলাদেশের ভবিষ্যৎকে রক্ষা করার জন্য। জাতীয় প্রেস ক্লাবে পরিবেশ দিবসে IUCN এর সিম্পোজিয়ামে বক্তারা নদ নদী দখল, দূষণ, দিনে দিনে পাহাড় কাটা ও বনভূমি উজাড় হওয়ায় উদ্বেগ জানান বক্তারা। নদী রক্ষায় যথেষ্ট পরিমাণ আইন আছে, যথেষ্ট পরিমাণ প্রতিষ্ঠান আছে, কিন্তু বারবারই কেন যেন আমরা হোঁচট খেয়ে যাই, কারণ আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের নোশনটাকে বুকে ধরতে পারিনি। গাছ কাটা হচ্ছে, পাহাড় কাটা হচ্ছে, এবং যেগুলো বেশি দিন টিকবে না, যার ফলে ভূমি ধস হবে। ইন্ডাস্ট্রিয়াল সেক্টর এত উদাসীন, তাদের যে ট্রিটমেন্ট প্ল্যান্টস আছে, ইটিপিএস গুলো আছে, সেগুলো কোনোটাই কাজ করছে না। যে পরিমাণ কেমিক্যাল আসছে এবং এখনই শুরু হয়েছে, তাতে দেখা যাচ্ছে সুন্দরবনকে টিকিয়ে রাখার ব্যবস্থা খুবই ভঙ্গুর হয়ে যাচ্ছে। পরিবেশ বাঁচাতে দল মত নির্বিশেষে সবার ঐক্যবদ্ধ অংশগ্রহণ দরকার বলে মনে করেন পরিবেশ ও বনমন্ত্রী। ভুলভ্রান্তির অবকাশ আমাদের নেই, বিকজ আমরা পরিবেশ নষ্ট করলে এই পরিবেশ ফিরে পাওয়া উড বি ভেরি ভেরি ডিফিকাল্ট। এদিকে পরিবেশবাদী আরেক সংগঠন পবা সংবাদ সম্মেলনে প্লাস্টিক পণ্য বর্জনের আহ্বান জানান। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। মাদক বিরোধী অভিযানে বিভিন্ন জায়গায় বন্দুকযুদ্ধে 4 ব্যবসায়ী নিহত হয়েছে। দিনাজপুরে গুলিবিদ্ধ হয়েছে আরো 2 জন। পুলিশ জানায়, ভোরে রংপুরের কাউনিয়ার হারাগাছে অভিযানের সময় মাদক ব্যবসায়ীরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে রবিউল নামে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে সে চিহ্নিত মাদক ব্যবসায়ী। এদিকে ময়মনসিংহের ব্রহ্মপুত্র রেলওয়ে সেতুর নিচ থেকে 2 মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বগুড়ার মাটিডালি এলাকায় বন্দুকযুদ্ধে আহত মাদক ব্যবসায়ী লিটন হাসপাতালে মারা গেছে। এছাড়া দিনাজপুর সদরে দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির ঘটনায় আহত হয়েছে একজন, আর হিলির বাসুদেবপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন গুলিবিদ্ধ হয়েছে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড জনসচেতনতা। মেহেরপুরে বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ও ফায়ার সার্ভিসের ছাড়পত্র ছাড়াই বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। নিয়ম মানছেন না বেশিরভাগ ব্যবসায়ী। এ অবস্থায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিস্ফোরক অধিদপ্তর ও জেলা প্রশাসন। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শতরূপা দত্ত। মেহেরপুরে 60 থেকে 65টি সিলিন্ডার গ্যাস বিক্রির দোকান থাকলেও নিয়ম মেনে গ্যাস বিক্রি হচ্ছে মাত্র 10 থেকে 12টি দোকানে। বাকিগুলোতে নেই কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা। বিস্ফোরক লাইসেন্স ও অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকার কথা স্বীকার করেছেন খুচরা বিক্রেতারা। বেশি তো সিলিন্ডার ঘরে রাখি না সবসময়, 20টা 10টা 30টা সর্বোচ্চ। লাইসেন্সবিহীন ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ডিলারদের।
সরকারের যে সংবিধান সেটা হলো 5টার বেশি যে গ্যাস বিক্রি করবে তার কাছে অবশ্যই লাইসেন্স করা লাগবে। সিট নিতে গেলে পরে বিস্ফোরক লাইসেন্স তো অবশ্যই থাকতে হবে। আইনি ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিসের কাছে এ পর্যন্ত যারা গ্যাসের ব্যবসা করছে উইলিংলি ভাবে কেউ আসেন না। গ্যাস সেক্টর ব্যবসা জড়িত তাদেরকে নিশ্চয় বিস্ফোরক আইনের যেসব নীতিমালাগুলো আছে টোটালগুলো ফলো করা উচিত। এরই মধ্যে ব্যবস্থা নিতে স্থানীয় থানাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। মেহেরপুর, গাংনী, 2 থানাতে আমি যেগুলো অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ দেখেছি তাদেরকে আমি শোকজ নোটিশ দিয়েছি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসন। এর আগেও করেছিল, কিন্তু আমরা একটা সুযোগ দিয়েছিলাম তাদেরকে মূলত যে তারা বৈধভাবেই করুক। নিয়ম অনুযায়ী সরকারি লাইসেন্স ছাড়া একজন ব্যক্তি 100 কেজি অর্থাৎ 12 কেজি ওজনের 8টি অথবা 23-24 কেজি ওজনের 4টি গ্যাস ভর্তি সিলিন্ডার সংরক্ষণ করতে পারবে। শতরূপা দত্ত, 21 টেলিভিশন। ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে রাজধানীতে ভেজাল বিরোধী অভিযান, এবার বিএফসি সহ 3 প্রতিষ্ঠানকে জরিমানা। ফেসবুকের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার বন্ধে এবার নতুন প্রযুক্তি আনছে অ্যাপল। আবার স্বাগত রাত 11টার 21 সংবাদে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী তুলে দিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমান। রাজধানী মুক্তিযুদ্ধ জাদুঘরে সেন্টার ফর বঙ্গবন্ধু স্টাডিজ এই আয়োজন করে। এতে সহায়তা দেয় ডায়মন্ড ওয়ার্ল্ড। নজিবুর রহমান বলেন, পাকিস্তান আমলে নির্যাতিত বাঙালির পক্ষে সবসময় সোচ্চার ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এজন্য তাঁকে বারবার কারাবরণ করতে হয়েছে। অবিসংবাদিত এ নেতার আত্মজীবনী থেকে শিক্ষা নেয়ার অনেক কিছু আছে বলে মনে করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব। বইতে বঙ্গবন্ধু যে বিষয়টা বলেছেন, যেটা একজন বাঙালি হিসেবে যা কিছু বাঙালিদের সঙ্গে সম্পর্কিত তাই আমাকে গভীরভাবে ভাবায়। এই নিরন্তর সম্পৃক্তির উৎস ভালোবাসা, অক্ষয় ভালোবাসা, যে ভালোবাসা আমার রাজনীতি এবং অস্তিত্বকে অর্থবহ করে তোলে। ঈদ উপলক্ষে নতুন ফার্নিচারে ঘর সাজাতে চান অনেকেই। ফার্নিচারের শোরুম ও দোকানগুলোতেও তাই ভিড় বেড়েছে ক্রেতাদের। নতুন পণ্য আর আকর্ষণীয় মূল্য ছাড় দিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টাও আছে ব্যবসায়ীদের। ইমরান হুসাইনের রিপোর্ট। ঈদ মানেই নতুন জামা, নতুন কিছু। পছন্দের পোশাকে নিজেকে সাজাতে সবাই ছুটছেন পোশাকের দোকানে। শেষ মুহূর্তের ঈদ বেচাকেনায় তাই দম ফেলার সময় নেই ব্যবসায়ীদের। তবে বাহারি পোশাকে নিজেকে সাজানোর পাশাপাশি ঘর সাজাতেও চাই নতুন ফার্নিচার। সেরা ফার্নিচারটি কিনতে তাই বিভিন্ন দোকানে ঘুরছেন ক্রেতারা। ঈদের জন্য আমার স্পেশাল কিছু গেস্ট আসবে, আমার বান্ধবীরা আসবে, এই ক্ষেত্রে আমি আমার বাসায় একটু ডিফারেন্ট কিছু করতে চাচ্ছি। বাসায় একটা অকেশন আছে, তো সেই ক্ষেত্রে ভাবলাম যে একবার ঈদের আগেই কিনি, ঈদও হয়ে যাবে, ওটাও হয়ে যাবে। ঘুরে ঘুরে দেখতে হচ্ছে, কারণ আমাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ আসলে ম্যাচ করছে কিনা। খাট, সোফা, শোকেস, ডাইনিং টেবিল কিংবা চেয়ার, ঈদ উপলক্ষে সব ধরনের পণ্যেরই চাহিদা রয়েছে। মূল্য ছাড় দিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা করছেন ব্যবসায়ীরা। তবে বিক্রি নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কোনো প্রোডাক্টে 5% আছে, আবার কোনো প্রোডাক্টে 10% আছে। প্রত্যেক দিনে মোটামুটি ভালো ডেলিভারি আছে। এগুলো অর্ডার করা হয় তো এগুলো সবই নিচ্ছে। এবার যে অবস্থা আমাদের যেতেছে, আমরা কিভাবে স্টাফগুলো বিদায় করব, বেঁচে কিনা কাস্টমারই থাকে না। জামা কাপড় কেনা শেষ হলে ঈদের ঠিক আগ মুহূর্তে বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। রেস্তোরাঁয় বিক্রি হচ্ছে পচা বাসি খাবার, রান্নায় মেশানো হয় ভেজাল। এ চিত্র রাজধানী উত্তরার কয়েকটি রেস্তোরাঁয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা পড়ে নামি দামি রেস্তোরাঁগুলোর কাণ্ডকীর্তি। রেস্তোরাঁগুলোকে করা হয়েছে 8.5 লাখ টাকা জরিমানা। মানিক শিকদারের রিপোর্ট। উত্তরা জসিমউদ্দিন সড়কের পাশে ড্রেনে এভাবেই পচা বাসি খাবার ও ব্যবহার অনুপযোগী ভোজ্য তেল ফেলা হচ্ছে। উৎসুক মানুষ ভিড় করে দেখছে সেই দৃশ্য। তাদের চোখে মুখে বিস্ময়। এতদিন তাহলে কি খেলেন তারা? এই রমজান মাসে আমরা যেটা খাচ্ছি এটা আশা করা যায় না। এই ডাক্তার থেকে ওই ডাক্তারে যাই, এগুলি খেয়েই তো আমাদের এই অবস্থা। ডিএমপি নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেরিয়ে আসে বিএফসির মতো জনপ্রিয় রেস্তোরাঁর কাণ্ড।
ফায়ার অন আইস রেস্টুরেন্ট থেকে বের হলো মেয়াদোত্তীর্ণ খাবার। রমজানে কার্যক্রম বন্ধ থাকলেও পুরনো মাংস ও খাবার সংরক্ষণের দায় এড়াতে পারেনি জিনজিয়ান রেস্তোরাঁ। 3টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করা হয় 8.5 লাখ টাকা। নামি দামি ব্র্যান্ড, যেটা আসলে এটা কাম্য নয়। তেলটা আজকে পোড়াচ্ছে, তার মধ্যে নতুন তেল দিচ্ছে, আবার মানে নিয়ম হলে ফেলে দিবে, কিন্তু ফেলতেছে না। ওই তেলটা করার একটা সিস্টেম আছে, ফিল্টারিং করে ময়লাটা ফেলে দিয়ে আবার ওই তেলটা ওরা ব্যবহার করতেছে। অভিযানের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে কার্যক্রম চলবে বলেও জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এবার ব্যবসা বাণিজ্য সংবাদ। রাজধানীতে হয়ে গেল পুনর্গঠিত ফার্মার্স ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রথম সভা। গুলশানের প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এই সভা হয়। মূলধন সরবরাহের মাধ্যমে পরিচালনা পর্ষদে যোগ দেয় সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ব্যাংক ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ। সভাপতিত্ব করেন ফার্মার্স ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নফিজ শরাফত। আর এরই সাথে শেষ করব রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। সংসদের অধিবেশন শুরু, বৃহস্পতিবার বাজেট পেশ। এবার 10 মেগা প্রকল্পে বরাদ্দ 30,000 কোটি টাকা। নড়াইলের মানহানি মামলায় খালেদার জামিন নামঞ্জুর। কুমিল্লার নাশকতা মামলায় হাইকোর্টে আবেদন। চাঁদপুরে নিখোঁজ 4 শিশুর মৃতদেহ পুকুর থেকে উদ্ধার, এলাকায় শোকের ছায়া। কলেজ অধ্যক্ষ সুলতানা খুন, স্বামী আটক। পঞ্চম দিনেও ট্রেনের আগাম টিকিট পেতে উপচে পড়া ভিড়। বিআরটিসির স্পেশাল বাসের কাউন্টার ফাঁকা। দেরাদুনে বাংলাদেশকে 6 উইকেটে হারিয়ে 2-0 ব্যবধানে সিরিজ জিতল আফগানিস্তান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রয়েছে রাত 1টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।